এই অবৈধ দখলদার বাহিনী এটা টোকাইদের প্রধান সর্দার ইউনূস পদত্যাগ করতে চেয়েছে বা পদত্যাগের নাটক করতে চেয়েছে। নিজুম মজুমদার, আপনি কি বোধ করছেন? এখানে একজন অলরেডি একটা মন্তব্য করেছেন, আজকে বিএনপি ও ডক্টর ইউনূসের বৈঠকে বুঝতে পারা গেল বিএনপি ও ডিপ স্টেটের অংশ। আওয়ামী লীগের পক্ষ থেকে আপনারা আসলে কি মনে করছেন? প্রথম কথা, এটা একটু বলে নেওয়া ভালো যে আমার কোনো ধরনের ভয়েস বা আমার কোনো ধরনের বক্তব্য বাংলাদেশ আওয়ামী লীগের অফিসিয়াল বক্তব্য না। তবে একজন সমর্থক হিসেবে সেটা আমার ভিউ, আমার ধারণা বাংলাদেশ আওয়ামী লীগের অনেকেই হয়তো বা একমত হবেন, দ্বিমত করতে পারেন। প্রথমত যেই আলাপটা আমাদের মনে শুরু করা দরকার সেটা হচ্ছে যে এই যে আজকের বৈঠক যেটা হয়েছে, এই বৈঠকটার মধ্যে একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে একটা টোকাই, একটা অবৈধ, একটা ইল্লিগাল একটা লোক আরেকজন আসামি যার মামলা, যিনি অনেকগুলো অভিযোগে অভিযুক্ত হয়েছেন, যার শাস্তি হয়েছে এবং যিনি এখনো তার বিচার প্রক্রিয়া চলছে, অর্থাৎ একটা ইল্লিগাল ক্ষমতা দখলকারী একটা লোক আরেকজনের সাথে আলাপ করছে বা কথা বলছে, যার ব্যাপারে বিস্তর অভিযোগ রয়েছে এবং তার মামলা চলমান, তার বিরুদ্ধে 10টা অস্ত্র মামলা আছে, গ্রেনেড হামলা মামলা, এগুলো চলমান। ফলে আমার কাছে এই বৈঠকটা খুবই উইয়ার্ড একটা বৈঠক, আমি যদি আইনি দৃষ্টিতে বিবেচনা করি, নাম্বার 1। এখন আমি যদি এই ব্যাপারগুলোকে একটু ফেলে দিতে চাই, মানে ধরা যাক যে আমাদেরকে আসলে শুধুমাত্র এই বৈঠকটা নিয়ে আলোচনাই করা উচিত, অন্য বিষয় আমি আনবো না। পার্টিকুলারলি আমার কাছে মনে হয় যে এই বৈঠকটাতে শাহেদ আলম যে কথাটা বললেন যে এইটা ছাড়া উপায় ছিল না, আমিও কিন্তু মোটামুটি রকমের একমত পোষণ করি এই ব্যাপারটাতে। এই একটা ব্যাপারে আমার আমার সায় আছে। এই কারণে সায় আছে কারণ এই দখলদার বাহিনী তারা নানানভাবেই কোণঠাসা, সব দিক থেকে কোণঠাসা। ক্রমাগতভাবে মিথ্যাচার, দেশের প্রত্যেকটা বিষয় নিয়ে মিথ্যা তথ্য, মিথ্যাচার, ক্রমাগতভাবে পিছিয়ে যাওয়া, অর্থনীতি ধ্বংস হওয়া। আমি বলবো যে প্রত্যেকটা সেক্টরে, আমি যদি সেক্টর ভাগ ভাগ করে ধরি, প্রত্যেকটা সেক্টরে ফেইল করেছে। এবং তারা যেটা লক্ষ্য করেছে যে বাংলাদেশের একটি বৃহত্তর দল তো বিএনপি বটেই, এতে নিয়ে কোনো রকমের সন্দেহ নেই, একটা বড় ধরনের সমর্থনের জায়গা আছে। তাদের সাথে একত্রে কাজ না করলে তাদের যে এই কোণঠাসা অবস্থা, সেটা আরো ভয়ানক দিকে যাবে বলে আমার কাছে মনে হয়। ফলে বিএনপির সাথে তারা এই আলোচনাটা করাটাই আমার কাছে মনে হচ্ছে যে বা তাদের সাথে মিলে কাজ করাটা তাদের পক্ষ থেকে যৌক্তিক মনে করেছে। এর মধ্যে আরো কয়েকটা ইনফরমেশন জেনে রাখা ভালো। আপনারা নিশ্চয়ই জানেন যে এই অবৈধ দখলদার বাহিনী, এটা টোকাইদের প্রধান সর্দার ইউনূস পদত্যাগ করতে চেয়েছে বা পদত্যাগের নাটক করতে চেয়েছে। আমি জানি না আপনারা জানেন কিনা যে এই পদত্যাগের আগে, মানে পদত্যাগের ওই সময়টাতে আপনার বেগম খালেদা জিয়ার সাথে ইউনূসের ফোন আলাপ হয় এবং সেখানে বেগম খালেদা জিয়া পরিষ্কারভাবে ইউনূসকে যেটা বলে যে তাকে পদত্যাগ না করবার জন্য। এটা হচ্ছে ভেতর থেকে বা আমার যে সোর্স, সেই সোর্সের জানা মতে সংবাদ। এবং আপনি একটা জিনিস লক্ষ্য করে দেখেন যে সাম্প্রতিক সময়ে তিনি বলেছে যে ইউনূসের সাথে যাতে কোনো রকমের সংঘাতে না জড়ায়, এই কথাটাও কিন্তু তিনি বলে দিয়েছেন। এটা ঠিক যে বিএনপি যেটা লক্ষ্য করেছে যে এরা একটা নতুন রাজনৈতিক দল গড়েছে, এই রাজনৈতিক দলগুলোকে নানানভাবে প্রতিষ্ঠা করবার যে চেষ্টা, তাদেরকে দিয়ে একটা কিংস পার্টি গঠন, এই ধরনের একটা চেষ্টা চলেছে এবং যেটা ক্রমাগতভাবে স্থবির হচ্ছে। এই সমন্বয়কদেরকে যেখানেই দেখা যাচ্ছে সেইখানে বিএনপি, জামাত, আওয়ামী লীগ বলেন, যে যেভাবে পারছে তাদেরকে কিন্তু নানানভাবে তারা অপদস্থ হচ্ছে, জনগণের কাছ থেকে তারা সরে গেছে। এখন এই পুরো সিনারিও যদি আপনি লক্ষ্য করেন, সেখানে একটা ইন্টারেস্টিং জিনিস এসেছে। যখনই এই ধরনের কোনো একটা অবস্থা তৈরি হয়, তখন আওয়ামী লীগ জুজু নিয়ে তাদের এক ধরনের ঐক্যবদ্ধ হতে দেখা যায় যে আওয়ামী লীগ চলে আসবে, এই আওয়ামী লীগ চলে আসবে, আমাদের মধ্যে যদি কোনো ধরনের ভাঙন হয়, কিছু হয়, তাহলে আওয়ামী লীগ ক্ষমতায় চলে আসবে, আওয়ামী লীগ এসে সব শেষ করে ফেলবে, আমাদেরকে কি করবে, আমাদেরকে এই করবে সেই করবে, এই ধরনের। এমনকি আজকের যে আলোচনা হয়েছে, সেই আলোচনাতেও এই ব্যাপারটা ছিল যে আমাদের মধ্যে বা আমরা যদি ঐক্যবদ্ধ না থাকি তাহলে আওয়ামী লীগ চলে আসবে, এই আজকের আলোচনাতে এগুলোও এসেছে। সেখানে যেখানেই কোনো আলোচনা হোক না কেন, আমাদের কাছে তো খবর নানানভাবেই আসে,
তো সেইভাবেই আমার কাছে এসেছে এবং আমি সাথে সাথেই এজেন্ডার এক ঘন্টার ভিতরেই জেনে গেছি সেখানে কি কি আলোচনা হয়েছে। এই যে ফেব্রুয়ারিতে যে ইলেকশনের কথা বলা হচ্ছে সুলতানা আপা, আমার মনে হয় যে এই ইলেকশনটা হবে না। এতদিন বিএনপি কে আমি শুনে এসেছি যে ডিসেম্বরের আগেই ইলেকশন হতে হবে বা ডিসেম্বরে ইলেকশন হতে হবে। আজকে এই ফেব্রুয়ারির ব্যাপারটা ভেরি ইন্টারেস্টিং, অর্থাৎ একটা উইন উইন সিচুয়েশন আমি ধরে নিচ্ছি। কিন্তু আমার ইনটিউশন বলছে যে ফেব্রুয়ারিতে ইলেকশন নাও হতে পারে। কারণ দেখেন, ইউনুস যেই এজেন্ডা নিয়ে এই গদি দখল করেছে, এই মার্কিনীদের যেই এজেন্ডা নিয়ে বিগ, যেটাকে আমরা ডিপ স্টেট বলি, পরিকল্পনা বলি, বিশেষ করে আমি শুধু মার্কিনী বা বলছি কেন, একটা ইন্টারেস্টিং তথ্য আমি আপনাকে দিয়ে রাখি। আমি একটা নতুন বই লেখার কাজে হাত দিয়েছি, সেটি হচ্ছে যে 5ই অগাস্টের নেপথ্যে। তো এই বইয়ের অংশ হিসেবে আমি গত 15 দিন এক্সটেন্সিভ ওয়েতে নানান রকমের সাক্ষাৎকার নিয়েছি। এরই মধ্যে প্রায় আমার 16 থেকে 18টা মনে হয় ইন্টারভিউ শেষ হয়েছে সমাজের এই ঘটনার একেবারে কেন্দ্রে থাকা নানান ব্যক্তিদের, এবং এক একটা ইন্টারভিউ আমার ধরেন 6 ঘন্টা 7 ঘন্টা আমার ইন্টারভিউ, এবং আমার 3টা নোটবুক আসলে শেষ হয়ে গেছে আসলে এইসব ইন্টারভিউ নোট করতে করতে। তো সেই সব জায়গা থেকে যে জিনিসগুলো আমার কাছে এসেছে বা আমি বুঝতে পেরেছি যে এখানে শুধু মার্কিনেরই না, এখানে ইউরোপিয়ান ইউনিয়ন একজোট হয়েছে। এখানে ইউরোপিয়ান ইউনিয়নের বিশেষ করে এই যে ভদ্রমহিলার নাম যেন কি, গোয়েন লুইস নামে এক ভদ্রমহিলা আছে, তার একটা ভয়ঙ্কর ভূমিকা আছে। পিটার হাসের ব্যাপারটা তো আমরা সবাই জানি। এছাড়া অনেকে ইউকে কিন্তু একটা সাইলেন্ট পার্টনার মনে করে। কিন্তু আমি কর্তা ব্যক্তিদের সাথে কথা বলে রিচার্ডসন, তাদের যে প্রাক্তন, এবং সারা কুকেরটা আসলে পরবর্তীতে এসেছে খুব বেশি যে ভূমিকা, কিন্তু রিচার্ডসন কি পরিমাণ অ্যাগ্রেসিভ ছিল, ইউরোপিয়ান ইউনিয়ন কি পরিমাণ অ্যাগ্রেসিভ ছিল, এগুলো যখন জেনেছি প্রত্যেকটা লাইন টু লাইন, মানে এভরি ডে। আমি আপনার প্রশ্নটা নিচ্ছি, জাস্ট লাইনটা শেষ করি। তো সেই জায়গা থেকে আমার কাছে মনে হয়েছে যে এজেন্ডাটা এরা নিয়েছে, সেই এজেন্ডাটা তো ফেব্রুয়ারির ভিতরে শেষ হওয়ার কথা না। আর বিএনপি কি ওই সেম ব্যাটনটা, অর্থাৎ ইউনুস তো একটা অনির্বাচিত একটা লোক, বিএনপি কে নিয়ে আমি অনেক সমালোচনা করতে পারি তার প্রতিপক্ষ হিসেবে, তো বিএনপি তো আমার জন্মশত্রু না। সো বিএনপি কে নিয়ে আমি সমালোচনা করতেই থাকবো আমার রাজনৈতিক প্রতিপক্ষ হিসেবে, মাথায় রাখতে হবে। সেই জায়গা থেকে আমি অ্যাটলিস্ট এইটা ভাউচ করতে পারি যে বিএনপি হয়তো বা আপনার ইউনুসের যে এজেন্ডা, সেই এজেন্ডার তল্পি বাহক হবে না। তাহলে এটা যদি না হয়, মানে আমার এই ইনটিউশনটা যদি সত্যি হয়, তাহলে এই ডিপ স্টেটের যে পরিকল্পনা সেটার কি হবে? সেটা কি ফেব্রুয়ারির ভিতরে শেষ হয়ে যাবে? সো এই জায়গা থেকে আমি মনে করছি যে ফেব্রুয়ারিতে ইলেকশনটা টাফ। সরি, আপনি প্রশ্নটা করুন। জি জি জি, আমি এবার একটু শাহেদ আলমের কাছে যেতে চাই। আমাকে এই কথাটা আরো অনেকে বলেছে যে ফেব্রুয়ারিতে ইলেকশন হওয়ার চান্স কম। এর কারণ হিসেবে অনেকে বলছে যে একটা যুদ্ধর ব্যাপার আমরা শুনছিলাম, সেরকম একটা পরিস্থিতি হতে পারে। যুদ্ধ পরিস্থিতি ইলেকশন আসলে হয় না। এই কারণেই প্রধান উপদেষ্টা নির্বাচনটি ডিসেম্বরের পরে নিয়ে যেতে চাচ্ছেন, এরকম একটি কথা আমরা শুনতে পাই। আর এটার সঙ্গে যদি আমরা একটু সম্পৃক্ত করি যে আজকের এই বৈঠকটিতে উপস্থিত ছিলেন নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান। মানে ধরেন নির্বাচন সংক্রান্ত বিষয় আমরা শুধু একটি পয়েন্টই পেয়েছি যে ফেব্রুয়ারিতে নির্বাচন হতে পারে, এর বাইরে করিডোর, বন্দর, আরো অনেক বিষয়, এগুলি নিয়ে কিন্তু কোনো আলাপ আলোচনা হয়নি, যেগুলির সঙ্গে সম্পর্কিত নিরাপত্তা উপদেষ্টা। এখন যেহেতু নির্বাচন নিয়েই আলোচনাটি হয়েছে, সেখানে যদি ধরেন ব্রিগেডিয়ার সাখাওয়াত থাকতেন, তবু আমরা কিছু সংশ্লিষ্টতা খুঁজে পেতাম, কারণ উনি এক সময় নির্বাচন কমিশনার ছিলেন। ডক্টর খলিলুর রহমান কি কারণে এই বৈঠকে ছিলেন, তার থাকার যৌক্তিকতা, প্রাসঙ্গিকতা এবং কারণগুলো কি কি যদি আমাদেরকে একটু বলতেন। ওকে, আমি এটা বলবো, তবে তার আগ দিয়ে নিজম মজুমদারের সাথে দ্বিমত আমি করি। তিনি যেসব শব্দ ব্যবহার করেছেন খুবই আপত্তিকর শব্দ, যেমন টোকাই, এরপরে আম, দখলদার, এগুলো আম, এটা রাজনৈতিক শিষ্টাচার জড়িত শব্দ বলে আমরা মনে করি না, আমি মনে করি না। ডক্টর ইউনূস সম্মানিত ব্যক্তি, আমি নিজে অনেকটা সমালোচনা করেছি যখন দেখেছি ক্ষমতা থেকে তিনি এক্সটেন্ড করতে চায়। শুধু তিনি না, এই যে যাদের নাম করলেন তারা তাকে অন্য পথে নিয়ে যাচ্ছে এবং এভরিথিং ম্যান্ডেট হিসাব করে তখন তারা ধরাকে সরাগন করছে। আমিও সমালোচনা করেছি, কিন্তু এই ডক্টর ইউনূসের যে ক্ষমতায়ন এবং যাদেরকে টোকাই বলছেন, যে জুলাই গণঅভ্যুত্থানের ছাত্র নেতা কিংবা বিএনপি সম্মিলিতভাবে
তারাই আন্দোলন করেছে। আমি খুব অবাক হই যে আওয়ামী লীগের শীর্ষ নেতৃবৃন্দ তারা এই রিয়েলিটিটা থেকে অনেক দূরে। তারা এখনো মানতে পারেন না। এখানে যেটা আব্দুল হামিদ আওয়ামী লীগের প্রেসিডেন্ট, একদম তার চেয়ে বড় আওয়ামী লীগের তো আর নেই। তাকে নিয়ে অনেক কিছু হয়েছে। তিনিও বলছেন যে এই ভুল ভ্রান্তির কারণেই আজকের পরিণতি। কিন্তু আমরা দেখছি আওয়ামী লীগের নেতৃবৃন্দ এমনকি কর্মসমর্থকরা তারা এটা মানতে চান না। এখানে আমার দ্বিমতটা পোষণ করে আমি আলোচনাটা করছি, আপনার প্রশ্নের জবাব দিচ্ছি। দেখুন, আম, ব্রিগেডিয়ার সাখাওয়াত থাকতে পারতো, খলিল কেন, নানান প্রশ্ন আছে। কিন্তু এই প্রশ্নগুলো তো রিজলভ হওয়ার পরেই না বৈঠকটা হয়েছে। আজকে আমরা কি আশা করেছিলাম যে আজকে খলিলকে দেখে তারেক রহমান মুখ ফিরিয়ে নেবেন, বলবেন যে না আপনি কেন এখানে এসেছেন, আপনাকে আমরা চাই না? অথবা ডক্টর ইউনূসকে যে তিনি বলবেন যে না আপনি কিসের সমঝোতা করতে আসছেন, আমি যাদেরকে পছন্দ করি না তাদেরকে পদত্যাগের কথা বলছি, আপনি তাদেরকে নিয়ে এসেছেন। এটা হতে পারতো। বাংলাদেশে এই রাজনীতির কালচার ছিল। আহ সংলাপ, সমঝোতা। আহ তারেক রহমান যখন ফুল দিলেন আওয়ামী না, না, লীগের না, 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 তরুণ শাহেদ আলম, সরি, নেতৃত্বকে, শাহেদ আলম, আমি সরি, বলি আমাকে আমি বলি আমরা আমি শেষ মাঝখানে করি না। ইন্টারফেয়ার করছি। আমাকে বলতে হবে বাংলাদেশে এই খলিলুর সংস্কৃতি রহমান যে ছিল না। নো থাকবেন নো সেটা নো কি তারেক রহমান জানতেন? হ্যাঁ, জানতেন মানে কি? এটা নিশ্চয়ই আলোচনাটা ওই জায়গায় হয়েছে। এমন তো না যে হঠাৎ করে আজকেই দৃশ্যমান হয়েছে, তাই না? না, আমির একটা খসরু পর্যায়ে বলা মাহমুদ হচ্ছিল, থাকবেন এটি কিন্তু আমরা জানতাম, কিন্তু ডক্টর খলিলুর রহমান থাকবেন এটি কিন্তু কোনো পক্ষ থেকে বলা হয়নি। বলা হয়নি, কিন্তু এটাও বলা হয়েছে যদি সরকার পক্ষ মনে করে বিশেষ কাউকে রাখবেন সাথে রাখবেন, বিএনপি যদি মনে করে কাউকে রাখবেন সাথে রাখবেন। সে কারণে আমির খসরু মাহমুদ চৌধুরীর সম্পর্কে হেন কোনো রাজনৈতিক বিরোধোচ্চারণ নেই, শুধু আওয়ামী লীগের লোকজন না, যারা এই আহ, বর্তমান বিরাজনীতিকরণ প্রক্রিয়ার সাথে যুক্ত তারাও তাকে ভারতের দালাল দোসর হিসেবে এস্টাবলিশ করছে। তো তারেক রহমান লন্ডন থেকে ঢাকা থেকে তাকেই উড়িয়ে নিয়ে গিয়েছেন, তাই না? এটা বার্তা দেওয়ার জন্য যে না তোমরা যেটা বলবা এটাতেই হবে না। ঠিক একইভাবে ইউনুস হয়তো এই বার্তাই দিয়েছেন যে আপনারা পদত্যাগ চেয়েছেন, কিন্তু সেই ভেরি ইম্পর্টেন্ট পার্ট। কিন্তু হারমোনিটা কোথায়? আমি বলছি এসব দাবি দেওয়া থাকবে, হারমোনিটা হবে বাংলাদেশের রাজনীতিতে এই যে ছাড় দেওয়া, নেগোসিয়েশন করা, একসাথে বসে খোঁজ নেওয়া, পরিবারকে খোঁজ নেওয়া, একজনের অবদানকে স্বীকার করা, এগুলো তো আমরা হারিয়ে যেতে দেখেছি। স্পষ্ট প্রমাণ দেই, যখন সজীব ওয়াজেদ জয় দেশে আসলেন তারেক রহমান ফুল পাঠিয়েছিলেন, উনি সেটা রিসিভ করেন নাই। তো এই সৌজন্য অসৌজন্যতা এগুলো তো বাংলাদেশের রাজনীতির কালচার ছিল। জুলাই আমাদের প্রাপ্তি কি জানেন? জুলাই প্রাপ্তি হলো আমাদের বাংলাদেশের রাজনৈতিক কালচার একটা বড় পরিবর্তন করতে চেয়েছি। হ্যাঁ, হয়নি সবকিছু। সরকার যে বিএনপি চালাচ্ছে এমন না, আমি চালাচ্ছি এমন না, আমাদের চাওয়া পাওয়ায় ঘাটতি থাকতে পারে অনেক, কিন্তু বড় পরিবর্তনটা হলো এই যে নেগোসিয়েশন, শায়দ সৌজন্যতা বোধ, কোকো এগুলো মারা ফিরে যাওয়ার এসেছে। পরে শেখ হাসিনা গিয়েছিলেন এবং ফোন করেছিলেন, সেটি কি আপনি বলবেন? তো এরকম অসৌজন্যতা আমাদের রাজনীতিতে ছিল সব তরফেই। হ্যাঁ, আমি বলবো যে এইটার আম, একটা যখন এখানে ডক্টর খলিলের এই যে তারেক রহমানের সৌজন্য, ইউনূস, এখানে কেউ মারা যায়নি, এখানে কেউ কারোর জেলবন্দি করে অত্যাচার করার ঘটনা ঘটেনি। বেগম জিয়ার পরিবার এবং তার ফ্যামিলির ওপর যে নির্যাতন, তারেক রহমান কোকো কিভাবে মারা গিয়েছেন, একজন অত্যাচারে নির্যাতিত সন্তান, সন্তানের মৃত্যুর মায়ের সাথে যে কিনা বাংলাদেশের রাজনীতিতে বর্ষিয়ান একজন নেত্রী, তার সাথে যখন ফটো আপ করার জন্য এই ধরনের চাতুরিতা করা হয়, যখন নির্বাচন, যেই কারণে আমরা বলি শেখ হাসিনা ফ্যাসিস্ট হয়েছে, নির্বাচন প্রক্রিয়াকে বিলম্বিত করা, নির্বাচন প্রক্রিয়া থেকে রাজনৈতিক দলগুলোকে রাখা। নিজের মজুমদার বলবেন, আমি জানি যে এখন তাহলে কি হচ্ছে, সেটা সে স্বাধীনতা না, আছে। সেই সঙ্গে আমারও আমারও না, তো আমি প্রশ্ন বলছি আছে ভাই, তো আপনি যখন বলেন তখন 21 আগস্টের ঘটনা তো আসে ভাই, যেই কারণে খালেদা 21 জিয়ার আগস্ট জেলে নেওয়ার পরিবারের ঘটনা তো ওপর আসে, তাই না? অবর্ণনীয় জুলুম হয়েছে, যেই জুলুমের কারণে কোকো মারা গিয়েছে, সেই কোকো মারা যাওয়ার উপরে, তার লাশের উপর দাঁড়িয়ে ফটো আপ করার যে রাজনীতি, সেটি নিশ্চয়ই আজকের এই মিটিং এর সাথে সামঞ্জস্যপূর্ণ না, যদি মিলাতে চান। এতটুকুই বললাম।